আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত সপ্তাহে এই বিষয়ের উপরেই আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে বিচূর্ণকরণ বা টাইট্রেশন। দশমিক স্কেলে যে বিচূর্ণকরণ করা হয়, এই দশমিক স্কেলে কিভাবে বিচূর্ণকরণ করা হয় সেই বিষয়ে, সেই প্রক্রিয়াতেই আমরা আলোচনা করব। তো সেই প্রক্রিয়াতে আলোচনা করার জন্যই আমরা আজ এখানে কি করেছি, তো আজকে আমরা গত ক্লাসে আমি যা পড়িয়েছিলাম সেই বিষয়টি মনে আছে? বলতে পারবেন কেউ? কিভাবে বলেছিলাম? আচ্ছা, আমি একটু স্লাইডে চলে যাই। স্লাইডে চলে গিয়ে আমি বিষয়টা আবার দেখিয়ে দিচ্ছি। ছবি দেখাচ্ছি। ক্লাসে এই ছবিতে। আচ্ছা, এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মর্টার অ্যান্ড পেস্টাল। আমরা কি করেছি, আজকে যা পড়বো সেটা হচ্ছে দশমিক স্কেলে চূর্ণকরণ। তো গত সপ্তাহে আমি বলেছি এবং দেখিয়ে দিয়েছিলাম কিভাবে চূর্ণকরণ করা হয়। অর্থাৎ যে সমস্ত ঔষধ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, সেই ঔষধগুলোকে, অথবা অ্যালকোহলে আমরা যে ওষুধ তৈরি করি সেই অ্যালকোহলে দ্রবীভূত হয় না, অথবা কেমিক্যাল জাতীয় যে ওষুধগুলো আছে, অথবা খনিজ পদার্থ, সেই পদার্থগুলোকে প্রথমে বিচূর্ণকরণ করে শক্তিকৃত করা হয়। তো শক্তিকৃত করার পূর্বে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করব, এখানে কয়েকটা জিনিস আমাদের সামনে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খল এবং নুড়ি, মর্টার অ্যান্ড পেস্টাল, ওই যে বাটির মতো যে বস্তুটা আছে এটার নাম হচ্ছে খল এবং নুড়ি, এই যে যেটাতে ঘর্ষণ করা হয়। তো এখানে আমরা একটা কাজ করব, প্রথমে এই খল এবং নুড়ি নিব, তারপরে ধরেন যে গত সপ্তাহে দেখিয়েছিলাম যে সালফার, সালফার যদি আমরা তৈরি করি তো 1% বা 1 ভাগ সালফার নিব, আর 9 ভাগ নিব হচ্ছে ভেষজ গহ বা ভেকেলস, এটা হচ্ছে সুগার অফ মিল্ক। সুগার অফ মিল্ক 9 ভাগকে আমরা কি করব, এটাকে 3 3 3 এভাবে 3টা ভাগে ভাগ করে নেব। এই ভাগ করে নেয়ার পর সেখানকার একটা অংশ এই খল এবং নুড়িতে রেখে দেব 3 ভাগে। ওই যে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 9%-এর 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ সেটা দিয়ে, আর 1% যে আমাদের সালফারের বা গন্ধকের যে মূল অরিষ্ট ছিল,
সেটা মানে মূল উপাদানটা ছিল সেটা এই খল এবং নুড়ির মধ্যে দিব। সেখানে আমরা টোটালি ১ ঘন্টা কাজ করব, কিন্তু এই প্রথম ৩ ভাগকে আমরা ২০ মিনিট কাজ করব। এই ২০ মিনিটকে আবার আমরা ১০, ১০, ২০ এভাবে ভাগ করে নিব। এই ১০ মিনিটকে আবার ৩টা ভাগে ভাগ করে নিব। সেই ৩টা ভাগের প্রথম ভাগটা হচ্ছে যে ৬ মিনিট ধরে আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘর্ষণ করতে থাকব। ৬ মিনিট, পুরো ৬ মিনিট আমরা এটাকে ঘর্ষণ করব, ঘর্ষণ করব, ঘর্ষণ করব, এভাবে ঘর্ষণ করতে থাকব। এরপরে আমরা কি করব, যে ৬ মিনিট ঘর্ষণ করার পর এটাকে ৩ মিনিট এটাকে সুন্দর করে মিক্সিং করব। মিক্সিং করে বা চেঁচে নেব চারিদিক থেকে চেঁচে নিয়ে ১ ভাগ মিক্সিং করব। তো এই হচ্ছে ১০ মিনিট। ১০ মিনিট করার পর পুনরায় আবার আমরা ১০ মিনিট কাজ করব। ৬ মিনিট ঘর্ষণ করতে থাকব। আর ৩ মিনিট চাচবো। এই ফল নুড়িতে যে লেগে আছে সেই উপাদানগুলো সুন্দর করে চেঁচে নিব এবং ১ মিনিট এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে যখন আমাদের ২০ মিনিটের কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা এই উপাদানের সাথে দ্বিতীয় যে অংশ ৩ ভাগ ছিল সেই অংশটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ২০ মিনিট কাজ করব। তো একইভাবে সেম ভাবে এই ২০ মিনিটের মধ্যে ২টা ভাগ করব, ১০ মিনিট, ১০ মিনিট, ১০ মিনিট করে যখন ভাগ করে নেব, তো সেই ১০ মিনিটের প্রথম ৬ মিনিট আমরা ঘর্ষণ করব, ৩ মিনিট এটা চাচবো আর ১ মিনিট মিক্সিং করব। এরপরে আবার দ্বিতীয় ১০ মিনিটও একইভাবে ৬ মিনিট আমরা ঘর্ষণ করব, ৩ মিনিট চাচবো, ১ মিনিট মিক্সিং করব। এরপরে ২ ভাগ কাজ হয়ে গেল, ২০, ২০, ৪০ মিনিট। এভাবে আমরা ১০ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট কাজ করলাম। কাজ করে আমাদের হয়ে গেল ৪০ মিনিট টোটাল। এবার তৃতীয় যে অংশটা আছে সেই তৃতীয় অংশটাও এর সাথে মিশিয়ে দেব এবং এই মিশানো অংশটার সাথে আমরা ঠিক একইভাবে ২০ মিনিট কাজ করব। এই ২০ মিনিটের মধ্যে ১০ মিনিট হচ্ছে দুটো ভাগে ভাগ করব, ১০ মিনিট, ১০ মিনিট। ১০ মিনিটের মধ্যে ৬ মিনিট ঘর্ষণ করব আর ৩ মিনিট এটাকে সুন্দর করে চাচবো আর ১ মিনিট মিক্সার করব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের এই কাজটুকু শেষ হলে আমাদের মাদার টিংচার 1x থেকে 1x তৈরি হয়ে যাবে। আমরা এই যে এখানে কিভাবে ঘুরিয়ে দেখাচ্ছে যে ওই যে ২ কালার কালো এবং সাদা। সাদাটা হচ্ছে সুগার অফ মিল্ক আর কালোটা হচ্ছে কোনো খনিজ পদার্থ। এভাবে ঘুরিয়ে 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 আমাদের এই কাজটা করতে হয়। আমি এই কাজটা একটা কাজ করি এর আগে, এই যে খল এবং নুড়ি যাক, আমি এখান থেকে আবার একটা কাজ করি, আমি ভিডিওতে চলে যাই। ভিডিওতে চলে গেলে আমি একটা ভিডিও দেখাই। ভিডিও দেখালে এর আগেও দেখিয়েছিলাম, দেখালে আপনারা বুঝতে পারবেন সহজে। তো ভিডিওতে যাওয়ার জন্যই আমি এখানে, আচ্ছা, সরাসরি এই ভিডিওতেই আমি চলে যাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন? আমি একটু বড় করে দিই। আচ্ছা, উনি একটু বক্তব্য দিচ্ছেন, ঠিক কি প্রক্রিয়াতে তৈরি করা হয় সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন এবং এর আগে অবশ্য সাউন্ডটা ছিল না, এবার আমি আশা করি যে সাউন্ডটা দিতে পেরেছি। এটা হচ্ছে সাদাটা হচ্ছে সুগার অফ মিল্ক আর এটা সালফার।
এরকম স্টপ ওয়াচ এবং স্প্যাচুলা দিয়ে চাষতে হয়। সাদা বোতলে ক্রুড সালফার রয়েছে এবং আচ্ছা আমি একটু টেনে দিই। আমি আপনার কথাগুলো টেনে দিচ্ছি। আচ্ছা, বড় উনি মেপে নিচ্ছেন, মেপে 1:9। এই যে পাশে আছে 1 গ্রাম, 10, হ্যাঁ 1 গ্রাম, 3 গ্রাম সুগার মিল্ক।
তাহলে পরে দিই, করতে পারতেছি না। আমি আসিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? মানে হ্যালো, জি ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি। স্যার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ আচ্ছা করুন। আচ্ছা আচ্ছা, মানে আমি ভিডিওটা শেষ হয়ে হয়ে গেছে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পেলেন আমি যে বিষয়টা আসলে ভিডিওতে দেখাতে চেষ্টা করলাম, অনেকটা ভিডিও চলে এসেছে। তো এখানে মূলত ওই প্রক্রিয়াটাই এখানে দেখানো হয়েছে যে কিভাবে আমরা যে 10-10 20 মিনিট, 20-20 40 এবং 20-60 মিনিট কিভাবে কাজ করব, কিভাবে সালফার মেডিসিনটা তৈরি করব, সেই বিষয়টাই আমরা এখানে দেখিয়েছি। তো এটাই হচ্ছে মূল হচ্ছে যে টাইট্রেশন বা বিচূর্ণকরণ পদ্ধতি। এখানে পদ্ধতিটাই আমি ভিডিও ক্লিপে আপনাদের দেখাতে চেষ্টা করেছি। তো এবার আপনাদের করি যে এর পূর্বে আমরা যা যা আসলে পড়েছি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। টাইট্রেশন তো গেলেও আমরা টাইট্রেশন বা বিচূর্ণকরণ আমরা শক্তিকরণের কয়েকটা পদ্ধতি করেছি। তার মধ্যে হচ্ছে যে আপনার দশমিক এবং শততম রীতি, দশমিক এবং শততম রীতির মধ্যে সাধারণত মূল মাদার টিংচার যেগুলি তৈরি হয়, এটা দুটো স্কেলেই তৈরি করা যায়। হ্যানিম্যানের ৯টি ফর্মুলা আছে যেটা আমরা পড়িয়েছিলাম। তো ওই ফর্মুলাগুলোতে যে ওষুধ তৈরি করা হয়, কিন্তু দশমিক স্কেলে যে ওষুধ তৈরি করা হয়, সেই দশমিক স্কেলে ওষুধ তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে যে এখানে আমাদের দেখানো হলো। এবার আমি টোটাল মানে আমরা ফার্মাসি বইয়ে বা ফার্মাসি সিলেবাসে আমরা কি কি পড়েছি এবং কি কি পড়ব, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, ফার্মাসি এটা, আচ্ছা মর্টার অ্যান্ড পেস্টাল থাক। আচ্ছা, ফার্মাসিতে আমরা আসলে কি কি পড়ে আসছি বিগত দিনে, আপনারা যদি না পড়েন তাহলে তো হবে না। আমরা প্রথমে পড়েছি ফার্মাসির সংজ্ঞা এবং ফার্মাসি এবং ফার্মাকোপিয়ার সংজ্ঞাগুলি কিভাবে মানে পার্থক্য এবং বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলি এবং এদের পার্থক্যগুলি আমরা পড়েছি প্রথম দিকে। দ্বিতীয় দিকে আমরা পড়েছিলাম যে একটা ঔষধ পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে কি কি জিনিস থাকে বা কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে যে যখন প্রেসক্রিপশন করা হয়, প্রেসক্রিপশনের কয়টি অংশ বা ব্যবস্থাপত্র একটা নমুনা দেখিয়েছি এবং কিভাবে করতে হয় এবং এর যে 4টি অংশ আছে এই 4টি অংশ কি কি সেটা সম্পর্কে আমরা বলেছি বা আলোচনা করেছি। এরপরে আমরা যে পড়েছিলাম সেটা হচ্ছে যে ভেষজ এবং ঔষধের মধ্যে পার্থক্য, ভেষজ কি, ঔষধ কি, সে বিষয়টা আমরা পূর্বে ক্লাসগুলিতে পড়িয়েছিলাম। তো এরপরে আমরা ওষুধ প্রস্তুতকরণের মধ্যে মাদার টিংচার তৈরি করার হ্যানিম্যানিয়ান পদ্ধতি বলেছি। এরপর একদিন মাদার টিংচার তৈরি করে দেখিয়েছি। পরবর্তীতে আবার হয়তো ক্লাস আসবে যেখানে আমরা মাদার টিংচার তৈরি করে দেখাবো। তো এরপরে 9টা হ্যানিম্যানের 9টা এবং এর সাব আরও আপনার 3টার মতো, এই টোটাল হচ্ছে যে হ্যানিম্যান যে ঔষধ তৈরির যে প্রক্রিয়া বলে গিয়েছেন সেটা আমরা পড়িয়েছি। পাশাপাশি জাম্পিং পটেন্সি বা লম্ফ শক্তি সম্পর্কে আমরা একটা ধারণা দিয়েছি। আমি
আসলে রিভাইজ দিচ্ছি যে বিষয়গুলো আমরা পড়ানো হয়েছে বা পড়িয়েছি। লম্ফ শক্তি হচ্ছে যে ষষ্ঠ শক্তি থেকে 6x থেকে আমরা কখনো 7x তৈরি করতে পারি না। আমরা যখন তরলীকরণ করি অথবা তার পরবর্তী ওষুধটা তৈরি করি, এটা যে প্রক্রিয়াতে তৈরি করা হয় এই প্রক্রিয়াতে সরাসরি 7x না হয়ে 8x ওষুধ তৈরি করা হয় এবং এই প্রক্রিয়াটাকে লম্ফ শক্তি বলা হয়, যে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই হচ্ছে লম্ফ শক্তি। এরপরে হচ্ছে মাত্রাতত্ত্ব সম্পর্কে আমাদের হয়নি, তবে পরীক্ষাগার বা মনে করেন যে যেখানে ল্যাবে ওষুধ পরীক্ষা করা হয় সেই বিষয়ে আমরা ধারণা দিয়েছিলাম এবং একটা আধুনিক ল্যাব, হাতে তৈরি ওষুধগুলো কিভাবে তৈরি করা হয় এবং বিশেষ করে যে আধুনিক যে ল্যাবগুলি আছে সেইখানে কিভাবে ওষুধ তৈরি করা হয়, কিভাবে মাদার টিংচার তৈরি করা হয়, সেই মাদার টিংচার কিভাবে প্রসেস করা হয়, প্রথমে সেটাকে মন্ড তৈরি করা হয় কিভাবে, সেখানে কিভাবে আরএসএ তৈরি করা হয়, সে বিষয়ে আমরা এর আগে বর্ণনা করেছি। কিন্তু পাশাপাশি এখন আমরা এর পরবর্তীতে যা যা পড়ব, ওষুধের যে ক্রিয়া আছে সে ক্রিয়া কৌশল সম্পর্কে আমরা জানব। কিছু ঔষধি গাছ বা ওষুধি এর শনাক্তকরণ, এর কোন অংশ থেকে কিভাবে ওষুধ তৈরি করা হয়, তার মধ্যে আমাদের যে ঔষধি সোর্স আছে সেই সোর্স সম্পর্কে একদিন সুন্দরভাবে আলোচনা করেছে এবং ছবিগুলো দেখিয়ে যে সবগুলো সোর্স সম্পর্কে উদাহরণ দিয়েছি, যে উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, গ্রন্থিজ, শক্তিজ, এই সকল বিষয় সম্পর্কেই আমরা আলোচনা করেছি। তবে শক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া এখনো বাকি আছে, সেই প্রক্রিয়াটা আমরা পড়াবো, সেটা হচ্ছে 50 সহস্রতমিক শক্তি। শততমিক শক্তি সম্পর্কে হ্যানিম্যান যখন যেই ওষুধগুলো তৈরি করেছেন এটার দুইটা ফর্মুলাই হতো, একটা হচ্ছে দশমিক স্কেলে, আরেকটা হচ্ছে শততমিক স্কেলে। এরপরে আমরা পড়িয়েছিলাম গ্লোবিউলস। গ্লোবিউলস কি, ভেকেলস কি, ভেষজ বহ, এরপরে আরএস বা অ্যালকোহল, বিভিন্ন ধরনের অ্যালকোহল এবং তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা আলোচনা করেছি। তো এই বিশেষ করে গ্লোবিউলস এর কথায় ধরি, যে এই গ্লোবিউলস গুলো আমরা কিভাবে মানে এর নাম্বারিং করি এ সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখিয়েছিলাম, যে আমরা তো বলি 10 নাম্বার, 20 নাম্বার, 30 নাম্বার, 40 নাম্বার, এভাবে আমরা নাম্বারিং করে বলি যে আমাদের 20 নাম্বার বড়ি দেন বা 10 নাম্বার বড়ি দেন। বিশেষ করে 50 সহস্রতমিক ওষুধগুলো যখন প্রিজার্ভ করা হয় এগুলি সাধারণত 10 নাম্বার অথবা 20 নাম্বার পিলেই ওষুধ দেওয়া হয়, কিন্তু রোগীদেরকে যখন আমরা ওষুধ দিতে থাকি বা অ্যাপ্লাই করি তখন আমরা সাধারণত 30 নাম্বার বড়িটা অ্যাপ্লাই করি। কিন্তু মানে কিছু কিছু ডাক্তার আছে এর চেয়ে বড় বা 40 নাম্বার ওষুধও অ্যাপ্লাই করে থাকেন। তো এটা নাম্বারিং কিভাবে করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেখানে হচ্ছে একটা স্কেল নিতে হবে, স্কেলের পাশাপাশি 10টা বড়ি একাত্র করে এটা স্কেলে যত মিলিমিটার জায়গা স্থান দখল করে নিবে সেই মাপ বা ক্রমান্বয় অনুসারেই আমরা এটাকে নাম্বারিং করি। এই বিষয় সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। পরবর্তীতে 50 সহস্রতমিক ওষুধগুলি কিভাবে শক্তিকরণ করা হয় এবং কিভাবে 50 সহস্রতমিক মাদার টিংচার থেকে 50 সহস্রতমিক ওষুধ তৈরি করা হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা একটু জটিল মনে হতে পারে, অন্যান্য বিষয়গুলো যেমন একটু সহজ বা সুন্দর মনে হয়, কিন্তু তারপরেও এই যে ওষুধের শক্তিকরণ এটা একটু নিরস বা এটা কেমন যেন একটু ঝামেলার মনে হয়। কিন্তু এটার ভালো একটা দিক হচ্ছে যে এটা আপনারা যখন পড়বেন তখন এটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে একবার পড়লে আসলে হবে না, বেশ কয়েকবার যখন আপনার মনোযোগ দিয়ে পড়বেন তখন আয়ত্তে আসবে এবং মনে আসবে। নিয়মিত ক্লাস করলে আমরা দেখিয়ে দিচ্ছি, সেটা পরবর্তীতে বাসায় গিয়ে আবার যখন আপনারা দেখবেন বা পড়বেন তখন এই বিষয় সম্পর্কে আপনাদের ভালো ধারণা আসবে। ওষুধের ক্রিয়াকাল সম্পর্কে এবং আরেকটা জিনিস আমরা আরেকটা ক্লাস নিয়েছিলাম, এটা হচ্ছে এক্সটার্নাল ইউজ সম্পর্কে।
যে আমরা যে ওষুধগুলা তৈরি করি এই ওষুধগুলা কিভাবে এক্সটার্নালি ইউজ করা হয়। এক্সটার্নাল ইউজ মানে বাহ্যিকভাবে অনেক সময় আনকনসাস রোগী আছে যারা চেতনাহীন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল বা যার চেতনা হারিয়ে ফেললো, সেই রুগীকে অ্যালোপ্যাথি ইনজেকশন ছাড়া আর কোনো কিছু দেওয়ার পথ থাকে না। কিন্তু আমাদের কাছে আছে খুব সুন্দর উপায়। সেটা হচ্ছে যে আমরা ঘ্রাণের মাধ্যমে ওষুধ প্রয়োগ করতে পারি। এছাড়া আমরা ত্বকের মাধ্যমে, ঘ্রাণও নিচ্ছে না এমন রোগী যদি হয়ে থাকে তাকে আমরা ত্বকের মাধ্যমে ওষুধ প্রয়োগ করতে পারি। তো এভাবে ওষুধ প্রয়োগ বাহ্যিকভাবে প্রয়োগের বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমি এইভাবে আমরা মনে করেন যে সবকিছু আলোচনা করেছি। আমি আবার পেছনের কিছু বিষয় নিয়েই আলোচনা করছি, যেহেতু এই টাইট্রেশনের বিষয়টা হয়ে গেছে। আপনার এই ইতিপূর্বে ক্লাস নিয়েছি তো। ফার্মাসি, হোমিওপ্যাথিক ফার্মাসি এবং ফার্মাকোপিয়া এর সংজ্ঞা পার্থক্য বলেছিলাম। মনে করেন ফার্মাসির উৎস সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। তারপরে ফার্মাসি, ফার্মাকোপিয়ার একটা বিস্তারিত মানে পার্থক্য আলোচনা করেছি। তো আমরা যদি উদ্ভিদদের কথা বলি, এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন ব্যবস্থাপত্রে কিছু শব্দ ব্যবহার করা হয়। যেই শব্দগুলো আমরা যখন ব্যবস্থাপত্র দেখি বা তখন এই শব্দগুলো দেখে আমরা বলতে পারবো যে এখানে কি বলা হয়েছে। যেমন মানে কিছু ওষুধ আছে যে খাবার পূর্বে খেতে হয়, এসি দিয়ে বোঝানো হয়। মানে প্রত্যেকবার যেমন এ দিয়ে বোঝানো হয়, মানে সমান, যেমন এ ই কিউ মানে ইকুয়াল বোঝাতে বা সমান। এভাবে বেশ কিছু হচ্ছে অ্যাব্রিভিয়েশন আছে ব্যবস্থাপত্রের। এই ব্যবস্থাপত্রের অ্যাব্রিভিয়েশনগুলো যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে আমরা খুব সুন্দর করে মানে ওষুধের ব্যবস্থাপত্র দেখে বুঝতে পারবো। এবার আসা যাক যে আমরা ওষুধের যে শক্তিকরণ করা হয় এটা মানে কিভাবে লিখি এবং কি দিয়ে লিখি। আমরা যখন ওয়ান লিখি, ওয়ান দিয়ে বা রোমান সংখ্যা ওয়ান দিয়ে যখন বা একটা টান দিয়ে করা হয়, এটা ওয়ান বোঝায়। যখন ভি দিয়ে লেখা হয় তখন 5 বোঝানো হয়। এক্স, যেমন 1x 2x বা এক্স দিয়ে যতগুলো ওষুধ বোঝানো হয় এটা হচ্ছে আমাদের বুঝতে সহজ করার বা বোঝানোর জন্য যে এই মেডিসিনগুলা দশমিক রীতিতে তৈরি করা হয়েছে। যেমন যত ধরনের বায়োকেমিক ওষুধ আছে সবই দেখা যাচ্ছে যে দশমিক স্কেলে তৈরি করা হয়। আর এটা দশমিক স্কেলে তৈরি করা হয় বিধায় এর সাথে কি লেখা হয়, এক্স শব্দটা জুড়ে দেওয়া হয়। যেমন 6x 12x 13x এভাবে এক্স লেখা থাকে। কিন্তু আমরা শততম ঔষধের ক্ষেত্রে আমরা কি করি, শততমিক ঔষধের ক্ষেত্রে অধিকাংশ সময় আমরা দেখা যাচ্ছে কোনো কিছুই লিখি না, তাতে বুঝে নেই শততমিক। অথবা আরেকটা হয় যে 2C, 2C যদি লেখা হয় এটা 200 বোঝাতে আমরা 2C লিখে থাকি। এরকম ভাবেই যেমন 30 অনেক সময় সি লেখে, অনেক সময় সি লেখে না। কিন্তু ডি যেখানে থাকে লেখা থাকে সেটা হচ্ছে যে 500 বোঝাতে সাধারণত ডি অক্ষরটি বোঝানো হয়। যেমন এম, এম শব্দটির আহ, অর্থ হচ্ছে 1000। যেমন 1M, কোনো ওষুধকে যদি আমরা বোঝাতে চাই 1M বোঝাতে তাহলে এটা 1000 পাওয়ার বোঝানো হয়ে থাকে। 10M বোঝাতে আমরা 10 এর পরে এম দিলে এটা 10M বোঝা বা 10,000 পাওয়ার বোঝানো হয়। 50M বা 50,000 বোঝাতে 50 লিখে এম লিখলে আমরা সেটা বুঝি যে এই ওষুধটা 50,000। আর যখন সিএম বোঝানো হয় তখন এই মেডিসিনটা বোঝানো হয় যে 1,00,000 পাওয়ার। আর ডিএম, এই ডিএম আসলে পাওয়া যায় না, তারপরে এটা লেখার জন্য যে আপনার 5,00,000 পাওয়ারের ওষুধ যে এটা আছে আহ, সেটাকে ডিএম, এবং 10,00,000 পাওয়ারের যে ওষুধগুলো আছে সেটাকে এমএম বোঝানো হয়। কিন্তু আমাদের এখানে প্রচলিত মার্কেটে এই ওষুধগুলো পাওয়া যায় না। আর
এই একইভাবে যদি 50 সহস্রতমিক ঔষধ বুঝাতে চায়, তাহলে আমরা এখানে সিরিয়ালি আসলে 30 পর্যন্ত বোঝানো হয়। এর উপরে তেমন একটা বোঝানো হয় না। সেটা M/1 বা 0/1 এভাবে বোঝানো হয়। M1, M/1, M/2, M/3, M/4 এভাবেই আসলে 50 সহস্রতমিক ওষুধগুলা মানে যে সংকেতে বোঝানো হয় সেটা হচ্ছে M/1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 30 পর্যন্ত সাধারণত ক্রমান্বয়ে বোঝানো হয়। এবং আরেকটা জিনিস, যেমন শততমিক ঔষধের মধ্যে একটা বড় গ্যাপ থাকে, যেমন 1x, তারপর 3x, 6x, 12x, 13 বা 13x, 200x বা 1, 3। কিন্তু 50 সহস্রতমিক ওষুধগুলা এরকম না। 50 সহস্রতমিক ওষুধগুলো সাধারণত ক্রমান্বয়ে M1, M2, M3, M/1 বা M/1 এভাবে লেখা হয়। একেবারে ক্রমান্বয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 ওই এম লিখে অবলিক দিয়ে তারপর বোঝানো হয়। তাহলে আপনারা সহজেই যদি কোথাও কোনো ওষুধের গায়ে এই শব্দগুলো বা এই লেখাগুলো যে আপনারা দেখতে পান, তাহলে এই ওষুধের কত শক্তি আপনারা সহজে বুঝতে পারবেন। আমি যে কথাটা বললাম যে এর সংকেতগুলো এভাবেই বোঝানো হয়, যে ওষুধের যে শক্তির সংকেতগুলো, এই শক্তির সংকেতগুলো সাধারণত এভাবে বোঝানো হয়ে থাকে। তো এটা মানে বিশেষ করে স্টুডেন্টদের বোঝার জন্য একটা বড়ই, যে অনেক সময় বোঝাতে পারে না। M1 আর 1M দুটো কিন্তু কখনোই এক না। 1M, 10M, 50M এটা কিন্তু একরকম ঔষধ। আর এটা হচ্ছে শততমিক ঔষধের দেখা যাচ্ছে 1000 পাওয়ার, 10,000 পাওয়ার, 50,000 পাওয়ার, 1,00,000 পাওয়ার, এটা বোঝানো হয়। কিন্তু 50 সহস্রতমিক ঔষধের পাওয়ারগুলো যখন বোঝাতে হয় বা বোঝানো হয়, তখন সেই ওষুধগুলা এভাবে বোঝানো হয়। এম M/1, M/2, M/3, M/4 এভাবেই সাধারণত বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা মনে করেন যে যখন রুগীকে ঔষধ দেব, ঔষধের সময় আমাদের বেশ কিছু বিষয়ে রুগীদেরকে বলে দিতে হয়। যখন আমরা প্রেসক্রিপশন বলবো, যে নিয়মিত আহার করার কথা, গুরুপাক খাদ্য পরিহার করার কথা, সহজ পাচ্য যে খাবারগুলো সহজে হজম হয় এমন, আহ, শ- শর্করা বর্জন করতে, যে সমস্ত উত্তেজক দ্রব্য আছে, মাদক দ্রব্য আছে, সেগুলি বর্জন করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। এবং আচরণবিধি এভাবে ওই আপনার ব্যবস্থাপত্রের সাথে রুগীদের বলে দিতে হয় বা কিছু বিষয় উল্লেখ করতে হয়। সাধারণত একটা ব্যবস্থাপত্রে 4টি অংশ থাকে: সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন এবং সিগনেচার। একেবারে উপরে যে শিরোনাম থাকে সেটা হচ্ছে সুপারস্ক্রিপশন, এবং ইনস্ক্রিপশন হচ্ছে যে একটা ব্যবস্থাপত্রের যে মূল লেখা বা মূল ধারাটা যেখানে লেখা থাকে সেটা হচ্ছে যে ইনস্ক্রিপশন। আর সাবস্ক্রিপশন হচ্ছে নির্দেশনা, কয় আউন্স, কতটুকু, কিভাবে মানে কিভাবে মিশিয়ে ওষুধটা খাবে। আর সিগনেচার হচ্ছে যে যে ডাক্তার এই ওষুধটা দিলেন তার সিগনেচার দিয়ে, তারিখ দিয়ে, তার ডেজিগনেশন দিয়ে একটা প্রেসক্রিপশনের মধ্যে উল্লেখ করবেন। এই 4টা অংশ থাকে সাধারণত ব্যবস্থাপত্র বাই। এটা আমরা পূর্বে পড়িয়েছি। আমি আসলে মানে কিছু বিষয় হচ্ছে যে রিভাইজ দিচ্ছি। লম্ফ শক্তির কথা বলেছি। লম্ফ শক্তি আসলে এটা 6 হয়। 6x থেকে কখনোই 7x হয় না, সরাসরি 8x হয় বিধায় এটাকে লম্ফ শক্তি বলা হয়। পরীক্ষায় অনেক সময়ই আসে যে লম্ফ শক্তি কি। 50 সহস্রতমিকের কয়েকটা ধাপ আছে, 5টা ধাপ আছে, আমরা পরবর্তীতে পড়াবো। তারপরে প্রথমে মাদা টিংচার নিতে হয়, তারপরে আপনার এর মূলনীতি অনুসারে 1:100 প্রথম পর্যায়ে, তারপরে আবার দ্বিতীয় 1:100, সেটাকে আবার 500, এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যায়ে
আমি সুন্দর করে ক্লাসে যখন 50-60তম পড়াবো তখন এটা বিস্তারিত বলে দেব। তো ক্রমান্বয় শক্তি এটা এটা একটা বিষয়। এই বিষয়টা সম্পর্কে অনেক সময় অনেকে জানা নেই। যেমন আমরা যদি 30 শক্তির একটা ওষুধও কাউকে রুগীকে দিলাম 30 শক্তির একটা ঔষধ। কিন্তু এই শক্তির ঔষধটাই যখন আমরা আরএস দিয়ে রুগীকে আরো মানে দেখা যাচ্ছে যে 10টা বা 12টা সজোরে 1 থেকে 1.5 ফুট উপর থেকে ঝাঁকি দিয়ে খেতে বলবো। তো এই খাবারটা খেলে রোগীর ওষুধের প্রতি 10 বার বা 11 বার ঝাঁকিতে 1 শক্তি করে বেড়ে যাবে। ওই ওষুধটাই তখন বেড়ে যাবে এবং তখন সেইভাবে দিতে পারবে। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ নিয়মিতভাবে আমরা করব। তো পরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমি শেষ করে দিব।